আরএল অ্যাঙ্গেল চ্যানেল অ্যান্ড স্কয়ার বার নিবেদিত দেশ সাম্প্রতিকে স্বাগত জানাচ্ছি আমি ফখরুল ইসলাম। নির্বাচন যত দেরি হবে দেশ তত পিছিয়ে যাবে বলে জানালেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জামাত কখনো নির্বাচন পেছানো বা আগানোর কথা বলেনি বলে জানিয়েছেন জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। নির্বাচনের পরিবেশ ও রাজনীতি এই শিরোনামে আজ আমরা কথা বলতে, আলোচনা এবং বিশ্লেষণের জন্য দুজন অতিথি আছেন স্টুডিওতে। আমরা একটু পরিচয় করাতে চাই। আমার সঙ্গে আছেন ব্যারিস্টার রুমিন ফারহানা, সাবেক সংসদ সদস্য ও হুইপ বিএনপি। আছেন মোস্তফা ফিরোজ, সিনিয়র সাংবাদিক। দুজনকে স্বাগত জানাচ্ছি। আমি প্রথমে ব্যারিস্টার রুমিন ফারহানা আপনাকে দিয়ে শুরু করতে চাই। জামাতের সেক্রেটারি জেনারেল বলছেন নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড নেই, নির্বাচন পেছানো বা আগানোর কথা তারা বলেননি। তাহলে নির্বাচনের তারিখ নিয়ে এত বাধা কেন, বা রাজনীতিতে আসলে এত জলঘোলা কেন? এই নতুন সরকারটি এসছে আজকে অলমোস্ট 10 মাস পেরিয়ে গেছে। আপনি আমাকে বলেন তো, নির্বাচন কবে হবে বা কোন সময়ের মধ্যে হতে পারে, এই ব্যাপারে কি কারো কোনো স্পষ্ট ধারণা আছে? সমাজে যখন ক্ল্যারিটি না থাকে, রাজনীতিতে যখন ক্ল্যারিটি না থাকে, তখন যেটা হয় সেটা হচ্ছে অনেক রকম গুজব আমরা চারপাশে শুনতে পাই। আপনি দেখবেন অনেক ইউটিউব চ্যানেল আছে, অনেক বক্তা আছেন, টকশোগুলো চলছে, বিভিন্ন জায়গায় কিন্তু আমরা শুনতে পাচ্ছি নির্বাচন নাও হতে পারে, নির্বাচন ডিসেম্বরে না হলে নির্বাচন হবে না। অথচ প্রধান উপদেষ্টা নিজেই বলেছেন ডিসেম্বর থেকে জুন, এবং তারপরে তিনি এপ্রিল বলেছেন, এবং তিনি পরে লন্ডন থেকে ফিরে এসে ফেব্রুয়ারি বলেছেন। অর্থাৎ 3টা ডেট আমরা প্রধান উপদেষ্টার কাছ থেকে পেয়েছি, ডিসেম্বর থেকে জুন, এপ্রিল এবং ফেব্রুয়ারি। যাই হোক, ফেব্রুয়ারি যে বলেছেন সেটাও অলমোস্ট 1 মাসের বেশি হয়ে গেল। কিন্তু এখন পর্যন্ত সিইসির সঙ্গে তার বৈঠকের পরে বেশ কিছুদিন পার হয়ে গেছে, আমরা জানি না কি নিয়ে তাদের মধ্যে বৈঠক হয়েছে। আমরা আশা করেছিলাম, রাজনৈতিক দলগুলো আশা করেছিল, কর্মীরা আশা করেছিল, নেতারা আশা করেছিল, সমর্থকরা আশা করেছিল, ভোটাররা আশা করেছিল, সর্বোপরি দেশের মানুষ আশা করেছিল যে এই জায়গা থেকে একটা নির্বাচনের তারিখ হয়তো আসবে। বিকজ সিইসি এবং চিফ অ্যাডভাইজার দুজন যখন বসেছেন, রুদ্ধদ্বার বৈঠক করেছেন, ঘণ্টাব্যাপী আলোচনা করেছেন, সার্টেনলি এখান থেকে আমরা পজিটিভ কিছু পাবো। বাট আনফর্চুনেটলি এখনো আমরা সেই ব্যাপারে কিছু জানতে পারিনি। আর জামাতে ইসলামের ব্যাপারে যেটা উনি বলেছেন যে ওনারা আগানো বা পেছানো কোনোটার কথাই বলছেন না। কতগুলো ফটোকার্ড কয়েকদিন আগে বের হয়েছিল যেখানে জামাত বিভিন্ন সময় নির্বাচন নিয়ে বিভিন্ন কথা বলেছে। কখনো তারা বলেছে ঠিক মতো পরিবেশ তৈরি না হলে কিভাবে নির্বাচন হবে, কিছুদিন আগেই বলেছে যে এখন যে পরিবেশ সেটা নির্বাচন হওয়ার মতো না। এর আগে বলেছে রমজানের আগে হলে ভালো হয়, কোনো অসুবিধা নাই। তার আগে তারা বলেছে সংস্কার শেষ হলে বা বিচার একটা পর্যায়ে গেলে নির্বাচন। অর্থাৎ এক এক সময় এক এক রকম কথা, ওনারা এত কথা বলেছেন নির্বাচন নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন রকম। সো ওটাও আসলে সঠিকভাবে বোঝাটা খুব ডিফিকাল্ট। আর এর বাইরে যেটা আপনি দেখেন, বিএনপি ছাড়া অন্য যে পলিটিক্যাল পার্টিগুলো আছে তারা কিন্তু মোটামুটি আসন ভিত্তিক ক্যান্ডিডেট কে কোথা থেকে নির্বাচন করবে এটাও মোটামুটি রেডি হয়ে গেছে। কিন্তু এখন তারা নতুন করে যে ফ্যাক্টরা নিয়ে এসে সেটা হচ্ছে নিম্নকক্ষে আনুপাতিক পদ্ধতি বা পিআর পদ্ধতিতে, প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশনের মধ্যে দিয়ে ইলেকশন করার কথা। সো এই যে নানান রকম বিষয় সামনে নিয়ে আসা, কখনো আইন শৃঙ্খলা পরিস্থিতি খুব ভালো নয়, কখনো পিআর পদ্ধতি, কখনো জুলাই সনদ আগে হতে হবে, কখনো সংস্কার শেষ করতে হবে, কখনো বিচার একটা প্রক্রিয়ায় আসতে হবে, তারপরে নির্বাচন। এই যে এক একটা যদি কিন্তু ইফস অ্যান্ড বাটসের খেলা, এটা তো 9 মাসে শেষ হয়নি। সো আমরা কি করে আসলে আমাদের পরিকল্পনাই বা ঠিক করব, কি করেই বা আমরা দলগতভাবে বলেন বা প্রার্থীগতভাবে বলেন, আমাদেরও তো একটা রেডি হওয়ার ব্যাপার আছে, আমাদেরও তো একটা কৌশল নির্ধারণের ব্যাপার আছে, আমাদেরও তো একটা নির্বাচনী প্রস্তুতির ব্যাপার আছে। সো এই জায়গাগুলো এখনো আমাদের কাছে ক্লিয়ার না। আমি খুব ভালো জানি না, বাট আমি প্রশ্ন করছি, জানি না ভাইয়া জানেন কিনা, আমাদের কি ভোটার তালিকা, শুদ্ধ ভোটার তালিকা কি কমপ্লিট হয়েছে? আমি যতদূর জানি এখনো ভোটার তালিকা হালনাগাদ শেষ হয় নাই। এখনো সীমানা নির্ধারণের বিষয়টা এখনো পেন্ডিং আছে, এখনো সেটাও কোনো ফয়সালা হয় নাই। সো এই বেসিক কাজগুলোও কিন্তু এখনো কমপ্লিট হয় নাই। লেভেল ফিল্ড কি আছে? মানে জামাত যেটা বলছেন নাই, আপনাদের কি মনে হয়? জামাত ভালো বলতে পারবে কেন তারা বলছে লেভেল প্লেইং ফিল্ড নাই। বিকজ এই নির্বাচন কমিশনের অধীনে তো কোনো নির্বাচন হয় নাই, এই সরকারের অধীনেও কোনো নির্বাচন হয় নাই। বরং এই সরকার যদি কোনো দলের ব্যাপারে কিছুটা হলেও পক্ষপাত করে থাকে, সেটা নতুন দল যেটা এনসিপি তাদের ব্যাপারে, এবং তাদের সঙ্গী হিসেবে জামাত এবং অন্যান্য যে ইসলামিক পলিটিক্যাল পার্টিসগুলো আছে তাদের ব্যাপারে। কিন্তু
তাদের একজন অংশীদার হয়ে কেন জামাত ইসলামের মনে হচ্ছে লেভেল প্লেইং ফিল্ড নাই সেটা আমি ঠিক জানি না। তবে ভেরি ইন্টারেস্টিং একটা জরিপ আজকে প্রকাশিত হয়েছে, আমি জানি না আপনি দেখেছেন কিনা, প্রথম আলোতে। সেখানে বলা হচ্ছে সানেম এই জরিপটা করেছে, সেখানে মানে 2000 তরুণ তরুণী যাদের বয়স 15 থেকে 35-এর মধ্যে, তাদের মধ্যে জরিপটা হয়েছে এবং কোন দল কি পরিমাণ ভোট পেতে পারে তার একটা পার্সেন্টেজ এসছে। এর মধ্যে বিএনপি 38.something%, জামাত বোধহয় 21%, এনসিপি 15.something%, আর যদি আওয়ামী লীগকে ধরা হয় আওয়ামী লীগও 15.something%। সো আমাদের তরুণরা কিন্তু ভোট দেওয়ার জন্য প্রস্তুত। সো তারা দীর্ঘ এতক্ষণ, আজকে যার বয়স 40 সে জীবনে ভোট দেয় নাই। মানে এত অদ্ভুত একটা দেশে আমরা বাস করছি যে তার লাইফ টাইমে সে কখনো ভোট দেয় নাই। এই যে আপনি বলছেন যে জামাত বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কথা বলছে, এটা কি নির্বাচনের জন্য বাধা বলে মনে করেন আপনি? আমি মনে করি একমাত্র বিএনপি ছাড়া সকল রাজনৈতিক দলের জন্য সুবিধাজনক অবস্থা হচ্ছে নির্বাচনটাকে যতদূর সম্ভব পিছিয়ে দেয়া যায়। কারণ আপনি দেখেন, এই যে ধরেন আজকে আমি এই রিপোর্টটা নিয়েই যদি কথা বলি যে 38.something বা 39% তরুণ বলছে বিএনপির পক্ষে, এটা তো আমি আপনি বা ধরেন কট্টর যিনি বিএনপি বিরোধী আছেন, ধরে নিলাম XYZ যে ভীষণ রকম বিএনপি বিরোধী, তিনিও স্বীকার করবেন যে একটা মোটা দাগে সুষ্ঠু নির্বাচন যদি হয় বিএনপি একটা ল্যান্ডস্লাইড ভিক্টরি পাবে। এবং এই ভিক্টরিটা বিএনপির পাওনা ছিল 14 সালে। 2014 সালে এই ল্যান্ডস্লাইড ভিক্টরি পাওনাদার ছিল বিএনপি। তখন ইলেকশন ম্যানিপুলেশন, ইলেকশন অ্যাটমসফিয়ার এমনভাবে তৈরি করা হয়েছে যাতে বিএনপি ইলেকশনে পার্টিসিপেটই না করে, এবং সরকার সাকসেসফুলি সেটা করতে পারছে এবং সেটাকে 5 বছর টানতেও পারছে। তার ফলে আমরা 18 পেলাম, তারপরে আমরা 24 দেখলাম। কিন্তু এখন তো আর সেই পরিস্থিতি নাই। সো এখন মানুষ যদি ভোট দিতে পারে বিএনপি ল্যান্ডস্লাইড ভিক্টরি পাবে। কারা পিছিয়ে দিতে চায় নির্বাচন, আপনার কাছে কি মনে হয়? যারা মনে করে 21% থেকে আরেকটু বাড়ানো যায়, যারা মনে করে 15% থেকে আরেকটু বাড়ানো যায়, যত সময় যাবে যদি বাড়ে, এটা তো একটা মানে বাজি ধরার মতো, বাড়তেও পারে, একই থাকতে পারে, কমতেও পারে, উই নেভার নো। বাট তারা চেষ্টা করবে যতদূর বাড়ানো যায়, এবং এই বাড়ানোর প্রক্রিয়ায় বিএনপিকে কি করে মেলাইন করা যায়, বিএনপির ভোট কি করে কমিয়ে আনা যায়, বিএনপির নেতা কর্মীদেরকে কিভাবে স্টিগমাটাইজ করা যায়, সেইটার একটা অর্কেস্ট্রেটেড ক্যাম্পেইন আমি ভোটের মাঠে দেখতে পাচ্ছি। আপনার কাছে জনাব মুস্তফা ফিরোজ, আপনার কাছে আসি যে জামাত আজকে অভিযোগই করে বলেছে যে লেভেল প্লেইং ফিল্ড নেই। আসলে নির্বাচনে যদিও এখনো কোনো শিডিউল ঘোষণা করেনি, সেই ক্ষেত্রে আসলে নির্বাচনে পিছিয়ে দেওয়ার কথা বলছেন ব্যারিস্টার রুমিন ফারহানা। আপনিও কি তাই মনে করেন যে নির্বাচন নিয়ে কোনো বাধা দেখেন? প্রথম কথা হলো যে লেভেল প্লেইং ফিল্ড কে কার বিরুদ্ধে বলছে আমি বুঝতে পারছি না। এখন তো মানে সরকারি দল কয়েকটা, বিএনপি একটা সরকারি দল, জামাতও ওই অর্থে সরকারি দল, এনসিপিও সরকারি দল। তো যে যার মতন অবস্থানে বসে আছে। বাংলাদেশের শিক্ষা খাত, প্রশাসন, স্বাস্থ্য, গুরুত্বপূর্ণ পদগুলো জামাতের দখলে। বিএনপির হয়তো মানে বিএনপি দখল করতে হয়নি, অনেক থানার ওসি এসপি তারা মনে করে যে বিএনপি তো ক্ষমতায় আসবে, যেহেতু তারা সবসময় ক্ষমতার সাথে ছিল 15 বছরে, সুতরাং তারা অটোমেটিক বিএনপি হয়ে গেছে। এনসিপি একটু রাগ হয়ে বলতেছে ডিসিএসপিরা যদি মানে শেখ হাসিনার পতন না হয়তো তাহলে গণভবনে লাইন ধরছে, মানে আমাদের পক্ষে নাই কেন তোমরা, মানে তারা একটু ফিল্ডে যে দেখছে পিছায় আছে, প্রশাসন তো হিসাব করে যে সামনে কারা আসতে পারে, তো সেই হিসেবে তার মতন করে হয়ে গেছে। আর গুরুত্বপূর্ণ প্রশাসনের সচিব থেকে শুরু করে ডিসি রদবদলে, ডিসি যখন নাকি মানে তাদের লিস্ট হচ্ছিল তখন সচিবালয়ে তো সমন্বয়কদের ব্যাপক তৎপরতা দেখা গেছে। দেখা যাচ্ছে সমন্বয়কদের পিছনে পিছনে জয়েন্ট সেক্রেটারি, এডিশনাল সেক্রেটারিরা স্যার বলে দৌড়াচ্ছে, সেসব খবর তো গণমাধ্যমেই দেখলাম। তো সেই ডিসিগুলি মানে সেই তালিকা অনুযায়ী নিয়োগ কারা করছে, কাদের সুপারিশ হয়েছে, সমন্বয়কদের নির্দেশ হয়েছে। এর মধ্যে জামাতও আছে, বিএনপিও আছে। মানে এখন শেখ হাসিনার বাইরে সব শক্তি নানাভাবে বিভক্ত আছে। ফলে আপনি কার বিরুদ্ধে বলতেছেন, মানে কি এখানে কি আওয়ামী লীগ ক্ষমতায় আছে, নাকি ইউনূস সাহেব একটা দল গঠন করছে আলাদাভাবে যে ইউনূস সাহেবের দিকে আমি বলতেছি যে লেভেল প্লেইং ফিল্ড নেই, বিএনপি ক্ষমতায় নেই, তারপরেও মানে বিএনপির বিরুদ্ধে অভিযোগ যে লেভেল প্লেইং ফিল্ড, মানে বিএনপি কি এখন তাহলে নিয়োগ বদলি টদলি সব কিছু সেই করতেছে, সরকার কি সেই চালাচ্ছে, মানে এটা একটা ধোঁয়াশা কথা। অনেকগুলো ধোঁয়াশা বিষয় সামনে আসে। শুধু এটা কেন, এই যে স্থানীয় সরকার নির্বাচন আগে হইতে হবে, তাহলে এটা নিয়ে হবে রক্তপাত হবে, অ্যাডমিনিস্ট্রেশন ফেল করবে। স্বাভাবিকভাবে এখন
পুলিশ প্রশাসনের যে অবস্থা দুর্বল করে ফেলছে। পটিয়ায় দেখলাম যে 8 ঘন্টা ধরে মানে মহাসড়ক বন্ধ হয়ে থাকলো, ওসি প্রত্যাহার হলো। আবার ওইদিকে পাটগ্রামে দেখলাম যে আসামি, সাজাপ্রাপ্ত আসামিদেরকে বিএনপি ছুটায় নিল। সেটা আবার সহায়তা করার জন্য পাশে হাতীবান্ধা থানা থেকে পুলিশ যখন রওনা দিল, তাদেরকে আবার অবরুদ্ধ করা হলো। তো এখন তো আপনি যত লেংদি করবেন, এই ধরনের ইন্টারিম গভর্নমেন্ট যত লেংদি করবেন, অনেকগুলো ক্ষমতার কেন্দ্র, একদিকে বিএনপি, একদিকে জামাত, আর একদিকে ফলে বিএনপি হয়তো ওই যে পার্সেন্টেজ অনুযায়ী যেহেতু নিশ্চিত যে বিএনপি ক্ষমতায় আসবে, ফলে অন্যরা বলতেছে যে আমরা তাহলে ক্ষমতার বাইরে চলে যাব আর কয়েকদিন পরে, না আমরা যাব না। ফলে তাদের মধ্যে এক ধরনের প্রবণতা আছে যে নির্বাচন যত পিছাবে ততক্ষণ পর্যন্ত আমি ক্ষমতায় আছি, নির্বাচন হলে আমি ক্ষমতায় নেই। এই যে ক্ষমতায় নাই এই চিন্তায় ঘুম হচ্ছে না। কিন্তু এটা হলো, আমরা যদি বলি মানে জুলাইয়ের গণঅভ্যুত্থানের চেতনা নিয়ে তো অনেক রকম কথাবার্তা হচ্ছে, এমন সব কথাবার্তা হচ্ছে আমরা মনে হচ্ছে যেন আমরাই বোধহয় চেতনার বিরুদ্ধে সবসময় গত 5-7 বছর বা 15 বছর কাজ করছি। হ্যাঁ, হঠাৎ করে নতুনরা এসে বলতেছে আমরা চেতনাধারী, আর আমরা হচ্ছে চেতনার বাইরে। তো নির্বাচনটা ছিল মূল চেতনা। বাংলাদেশে শেখ হাসিনার সময় কি আমরা ওই তাদের কাছে স্থানীয় সরকার নির্বাচনের দাবিতে আন্দোলন করছি, বা দ্বিকক্ষের পার্লামেন্টের জন্য আন্দোলন করছি, অথবা সংখ্যানুপাতিক নির্বাচনের জন্য দাবি করছি? করি নাই। একটাই ছিল, সেটা হলো সুষ্ঠু আবার নিরপেক্ষ নির্বাচন সবার অংশগ্রহণে। তো সেটা কোথায়? ওইটা বাদ দিয়ে দেখি সবগুলি হচ্ছে, কিন্তু ওইটা হচ্ছে না। ওইটাই কেবল হচ্ছে না, আর বাকি সব হচ্ছে। সংবিধান বদলায় দাও, ওই 32 নম্বর ভেঙে দাও, ভাঙতে থাকো, ভাঙার পরে আরও ভাঙো, গুড়ায় দাও, দরকার ওখানে একটা গর্ত করো, পুকুর করে ফেলো, তারপরে যেন ওইগুলি নিয়ে ব্যস্ত থাকো। নির্বাচনটার জন্য ইস্যু না। তাহলে 15 বছর ধরে কী হলো? 15 বছর ধরে কোথায় ছিল? যারা বিভিন্ন ছাত্রলীগের মধ্যে লুকায় ছিল, বিভিন্ন দলে লুকায় ছিল, তারা হুট করে এসে বলতে হবে আমরাই আসল। তা আমরা আসলে তো 15 বছর আগে আপনারা আসল হিসাবে বেরিয়ে আসলেন না কেন? তাহলে আমাদেরকে এত কষ্ট করতে হইতো না, এত দেশ বিদেশে দৌড়ায় বেড়াতে হতো না। তো এখন হলো কি, আমি আবারও বলি, কোনো ইন্টারিম, কোনো তত্ত্বাবধায়ক একটা ঝড়ের পরে আপনি যেমন তাঁবু টানান সাময়িক আশ্রয়ের জন্য, এখন সরকার হচ্ছে তেমন। সেই সরকারকে যদি আপনি বলেন যে আপনি বিল্ডিং বানায় পার্মানেন্ট করেন, স্ট্রাকচার করেন, আপনি টেলিকম পলিসি করেন, আপনি চট্টগ্রাম বন্দরের কে নতুন ব্যবস্থাপনায় দেন, এইসব কাজের জন্য দেখেন তত্ত্বাবধায়ক সরকারের কনসেপ্টটা কি, যে দৈনন্দিন কাজ পরিচালনার জন্য, কোনো পলিসি লেভেলের না। ওনারা পলিসির মধ্যে ঢুকে গেছে। সরকার কি নির্বাচনের পথে এগোতে দেখছেন? কোথায় এগোচ্ছে? সে তো পলিসি করতেছে, টেলিকম পলিসি করতেছে, সমুদ্র চট্টগ্রাম পোর্ট কিভাবে চলবে সেই পলিসি করতেছে, সে তো বড় বড় পলিসি করতেছে। সরকার তো ফেব্রুয়ারির কথা বলছে যে সংস্কার ও জুলাই চার্টার হয়তো জুলাইতে হয়ে যাবে বলছে কোথায়? জুলাই চার্টার, সেটা তো আমি তো ঝেড়ে কাটতে দেখিনি। সেটা তো হয়েছে ওখানে, তারপর থেকে যে ওইটার লক্ষ্যে যে মানে কাজগুলো করবে, তো তার তো কোনো আমি লক্ষণ দেখতেছি না। দিনকে দিন দেখতেছি যে নির্বাচন বিরোধী আওয়াজটা বাড়ছে। আপনি এনসিপি মানে কার সমর্থিত? এই সরকারেরই সমর্থিত, ইউনূস সাহেবের আশীর্বাদ পুষ্ট। তারা কি আওয়াজ দেয়? তারা তো প্রতিদিন যে আওয়াজ দেয় তাতে তো আমি নির্বাচনের কোনো গন্ধ দেখি না। জামাত যা আওয়াজ দিচ্ছে এখন, তাতে তো আমি নির্বাচন দেখি না, অন্য কিছু দেখি, যে ছোট ছোট নির্বাচন করে আমার বড় নির্বাচনে। তো এটার জন্য তো আর ইন্টারিম গভর্নমেন্ট আসে না, এটার জন্য পার্মানেন্ট গভর্নমেন্ট এই কাজগুলো করে, পলিসি করে, স্থানীয় সরকার নির্বাচন করে, তারপর বিভিন্ন প্রশাসনিক কাঠামো করে। আপনি মানে একটা ঐক্যমত্য কমিশন করছেন, কমিশন হলো সুপারিশ করবে, বাস্তবায়ন কে করবে? রেফারেন্স, সুপ্রিম কোর্টের রেফারেন্স নিয়ে আসা সরকার করবে নাকি নির্বাচিত সরকার করবে? আপনি একসাথে তো অন্যগুলি করতেছেন না। নির্বাচনটা পিছিয়ে দিয়ে নির্বাচিত সরকারটাকে দূরে রেখে আপনি নানা রকম মানে ছলাকলা করতেছেন যে এনারাই বাস্তবায়ন করবে। তাহলে গণতন্ত্রের ভবিষ্যৎ কি আসলে? এই যে আমরা গণতন্ত্রের কথা এখন পর্যন্ত আমি এখন পর্যন্ত ভবিষ্যৎটা খুবই জটিল, কঠিন মনে হচ্ছে। এইভাবে চলতে পারে না। এখানে মাথার মধ্যে রাখতে হবে যে 15 বছরের মূল যে দাবি, আগে সেই দাবিটা পূরণ হতে হবে, তারপরে আপনার অন্য কাজ। আর তাছাড়া আপনার কাছে যখন নির্বাচন হবে, তখন আপনার এই যে সংবিধান বাতিল থেকে শুরু করে আপনি দ্বিকক্ষের পার্লামেন্ট করেন, সরকারের মেয়াদ 4 বছর করেন, যত আমেরিকার সিস্টেম আছে, পশ্চিমা সিস্টেম আছে, সবগুলি নিয়ে আপনি ম্যানিফেস্টোতে দেন। তারপরে পাবলিকের কাছে যান যে জুলাইয়ের চেতনা হচ্ছে এগুলিতে আপনারা ভোট দেন। ভোটটা নাই, ভোটটাই হলো আসল। এই ভোট যতক্ষণ না হবে ততক্ষণ পর্যন্ত ওই পটিয়ার ওই ঘটনা ঘটবে,
পাটগ্রামের এই ঘটনা ঘটবে, ঘটতে থাকবে, নিয়ন্ত্রণের বাইরে যাবে। বিএনপিও তার নিচের লেভেলের কমান্ডকে করতে পারবে না। সে যে নির্দেশ দেবে সে তো বহিষ্কার করবে, সাসপেন্ড করবে, কিন্তু তারা তো হলো ফৌজদারি অপরাধ করতেছে, সেইগুলো তো নির্দেশ বিএনপি দিতে পারবে না, দিতে পারবে সরকার। সুতরাং রাজনৈতিক দল এবং সরকার যতক্ষণ না পর্যন্ত এক জায়গায় না হচ্ছে ততক্ষণ পর্যন্ত বাংলাদেশের শান্তি আশা করা যায় না, গণতন্ত্র আসতে পারে না। দর্শক, আরএল দেশ সাম্প্রতিক নিচ্ছি ছোট্ট বিরতি, ফিরছি একটু পর, সঙ্গে থাকুন। আরএল দেশ সাম্প্রতিক আরো একবার স্বাগত জানাচ্ছি। আমি ব্যারিস্টার রুমিন ফারহানা, আপনার কাছে আবারও আসি। পিআর পদ্ধতি নিয়ে রাজনীতিতে এখন বেশ বিতর্ক, এবং নির্বাচন কেউ বলছেন যে এটা না হইলে আমরা নির্বাচনে যাব না। বাস্তবতা কতটা আছে একটু বিশ্লেষণ করবেন। দেখুন, পিআর পদ্ধতি নিয়ে যারা কথা বলছেন তারা কিন্তু অলরেডি ফার্স্ট পাস দ্য পোস্টের জন্য ক্যান্ডিডেট 300 আসনের ঠিক করে ফেলেছেন। সো এই যে তাদের দ্বিচারিতাটা, এটা খুব দুঃখজনক। দুই হচ্ছে, বাংলাদেশের যে পলিটিক্যাল সিস্টেম, সেই সিস্টেমে স্থানীয় সরকার থাকবার পরেও লোকজন তাদের এলাকার যিনি সংসদ সদস্য হন তার কাছে নিজেদের সুখ দুঃখের বিষয়গুলো শেয়ার করেন, তার কাছে সমাধান চান। যদিও এই সমাধান করার দায়িত্ব স্থানীয় সরকারের, উই নো ইট ভেরি ওয়েল, কিন্তু আপনি তো একদিনের মধ্যেই সংস্কৃতি পরিবর্তন করতে পারবেন না। এবং দীর্ঘদিন ধরে যারা একটা এলাকায় কাজ করেন তারাই সাধারণত ক্যান্ডিডেট হিসেবে এগিয়ে থাকেন, এবং দলগুলো একরকম অনেক সময় দেখা যায় যে খুব বেশি রাজি না থাকলেও নমিনেশন দিতে হয়, বিকজ মানুষের প্রেশার, জানে যেটা উইনেবল ক্যান্ডিডেট, জানে যেটা হেভিওয়েট ক্যান্ডিডেট, জানে যে একে ছাড়া অন্য কাউকে দিলে ওই এলাকায় আসন হারানোর একটা ঝুঁকি তৈরি হবে। সো অনেক সময় দলগুলো মানুষের চাপে পড়েও নমিনেশন কোনো একজন জনপ্রিয় প্রার্থীকে দিতে বাধ্য থাকে। অন দি আদার হ্যান্ড, পিআরএ যেটা হবে, আপনার টোটাল পপুলার ভোটের ভিত্তিতে আপনার আসন সংখ্যা নির্ধারিত হবে। ধরুন বিএনপি আজকে 38.76%, যেটাকে 39% বলা হচ্ছে, 39% তরুণ, এই 2000-এর মধ্যে যেই হিসাবটা সেটি আমি আপনাকে দেখাই। ধরে নিলাম হিসাবের সুবিধার জন্য 40% মানুষ বিএনপিকে চায়। এখন 20 কোটি মানুষের দেশে 40% মানুষ মানে হচ্ছে কত? 8 কোটির মতো। এখন এই পপুলার ভোটে যখন আপনার পার্সেন্টেজে চলে আসবে, দেখা যাবে এটা 100টা আসনের মধ্যে হলে মাত্র 40টা আসন পাচ্ছে বিএনপি, 300টা আসনের মধ্যে হলে 120টা আসন পাচ্ছে বিএনপি। অন দি আদার হ্যান্ড, জামায়াতে ইসলামের 20%, 21%, আমি 20% হিসাবের জন্য সুবিধার জন্য বলি, 100টা আসনের মধ্যে 20টা আসন, 300টা আসনের মধ্যে 60টা আসন। সো তাদের পপুলার ভোটে তারা যদি আসতেও না পারে এতগুলো আসন নিয়ে, পিআর পদ্ধতিতে গেলে তারা 60 আসন, 60টার মতো আসন পেয়ে যাচ্ছে। আর বিএনপি 120টা আসন পাচ্ছে পিআর পদ্ধতিতে, কিন্তু যদি আপনি পপুলার ভোটে যান আপনি দেখবেন অনেক বেশি আসন বিএনপির হয়। এটা যদি আমরা এই হিসাবটা একপাশে সরিয়েও রাখি, আপনি কি করছেন বলা হয় মনোনয়ন বাণিজ্য বন্ধের জন্য পিআর। আমি যদি বলি ঠিক উল্টোটা, পিআরএই এই সম্ভাবনা সবচেয়ে বেশি, কারণ পিআরএ আপনার উইনেবল ক্যান্ডিডেট দেখার দরকার নাই, পিআরএ আপনার জনপ্রিয় ক্যান্ডিডেট দেখার দরকার নাই, পিআরএ আপনার এলাকায় কাজ করা ক্যান্ডিডেটের দরকার নাই, পিআরএ আপনার শুধু দলীয় কেন্দ্রীয় নেতার মানে নেতৃবৃন্দ যারা আছেন, ডিসিশন মেকার যারা আছেন, তাদের পছন্দের পাত্রপাত্রী হলেই হবে। পিআরের পক্ষে যারা আছেন তারা বলছেন যে স্বৈরাচার আর ফিরে আসবে না পিআর হলে। ভাইরে, আপনি কাগজে কলমে কোনো কিছু করেই স্বৈরাচার আটকাতে পারবেন না। আপনি মোটা দাগে একটা নির্বাচন ব্যবস্থা জারি করেন, আপনি অটোমেটিক্যালি দেখবেন 5 বছর পর পর যদি মানুষ সরকার পরিবর্তনের ক্ষমতাটা রাখে, তাহলে কারো পক্ষেই আর স্বৈরাচার হওয়া সম্ভব নয়। শেখ হাসিনা হতে পেরেছিল বিকজ সে মানুষের কাছ থেকে ওই যে রায় দেওয়ার শক্তি, মালিকানার ক্ষমতা, জবাবদিহিতা চাওয়ার ক্ষমতা, সেটাকে কেড়ে নিয়ে গেছিল। সো সেই কারণে শেখ হাসিনা হতে পেরেছিল। আপনি দেখেন 90 থেকে 2005-06 পর্যন্ত বাংলাদেশে কি একটা নির্বাচনী সংস্কৃতি চালু হয়েছিল না? 90 থেকে 2006 পর্যন্ত, ঠিক আছে আমি তর্কের খাতিরে 8-এর নির্বাচনও ধরি, 2014 পর্যন্ত বাংলাদেশে কি সত্যিকার অর্থে সেরকম কোনো স্বৈরাচার আমরা তৈরি হতে দেখেছি? দেখি নাই। কিন্তু যখন থেকে হাসিনা চিন্তা করলো, শেখ হাসিনা ভাবলো যে ইলেকশন ম্যানিপুলেশন করা যাবে, কিভাবে করা যাবে, তত্ত্বাবধায়ক সরাতে হবে,
তখন থেকে আমরা দেখলাম যে একটা সরকারের আচরণ কিভাবে ধীরে ধীরে পরিবর্তিত হতে থাকে। এবং যখন মানুষের ম্যান্ডেট আপনার সাথে থাকে না, তখন তো আপনার একটা ভিত্তি লাগবে যেটার উপর আপনি দাঁড়াবেন। সেটা হয় প্রতিষ্ঠানগুলোকে একেবারেই দলীয়করণ করে ফেলা, বিচার বিভাগকে দলীয়করণ করে ফেলা, মিডিয়াকে করায়ত্ত করা। এগুলো খুব সাধারণ হিসাব নিকাশ। এগুলোর জন্য আপনাকে একেবারে সংস্কার কমিশনে প্রতিদিন বসে বসে সবগুলো দল মিলে চা নাস্তা খেয়ে একেবারে মাথার ঘাম পায়ে ফেলে দেওয়ার কোনো দরকার নাই। এটা খুবই সহজ হিসাব নিকাশ। আপনি মোটামুটি একটা নির্বাচন ব্যবস্থা চালু হতে দেন যেখানে মানুষ ভোট দিতে পারবে। এই ব্যবস্থাটা চালু হলে অটোমেটিক্যালি আপনি দেখবেন উইদিন 4টা বা 5টা ইলেকশন অটোমেটিক্যালি একটা সিস্টেমের মধ্যে দেশ চলে আসবে। ধন্যবাদ জনাব মোস্তফা ফিরোজ। পিআরের বাস্তবতা বা পিআর পদ্ধতি বাস্তবায়নের বাস্তবতা কতটা দেখেন? নির্বাচনের জন্য এটি বাধা কিনা, বা রাজনীতিতে আসলে এর কারণে দ্বন্দ্ব তৈরি হচ্ছে বলে মনে হচ্ছে? এটা তো একটা অসম্ভব প্রস্তাব। মানে এটা কোনো এত বাস্তব বিবর্জিত মানে একটা পদ্ধতি যেটা আমাদের দেশের জন্য খুবই বিপজ্জনক নানা দিক থেকে। মনে করেন এখন ওই যে পিআর পদ্ধতিতে সব তো প্রতীক দল, এখানে তো কোনো ব্যক্তি না। এখন ধরেন রুবিন ফারহানা, সে খুব টকশোতে উজ্জ্বল, কিন্তু এলাকায় তার জনপ্রিয়তা নেই, এলাকার লোকজন তাকে দেখতে পারে না। এখন বিএনপির শীর্ষ নেতৃত্ব মনে করলো যে না, রুবিন ফারহানা তো খুব সুন্দর বক্তব্য দেয়, আমাদের পক্ষে চমৎকার যুক্তি তুলে ধরে তারে দিয়ে দিলাম। আচ্ছা, মোস্তফা ফিরোজ দেখি সেও তো একটু কথাবার্তা বলে, আচ্ছা আমিও যদি একটু আগ্রহী হই, শেষ মুহূর্তে এসে দেখি তারে কেশবপুরে দিয়ে দিলাম। এইগুলি নেপোটিজমটা চলবে। বাংলাদেশের যেটা হয়, দেখা যাবে যে কোনো কোনো ফ্যামিলি থেকে 5 জন 7 জন করে এমপি চলে আসছে। এটাই হবে যদি পিআর পদ্ধতিতে থাকে। তখন তো ইচ্ছা মতন, তখন তো আর মানে এলাকায় আমার কোনো গ্রহণযোগ্যতা থাকলো কিনা সেটা তো নেই। আর প্রতীকে থাকলে এখানে দেখেন যদি বিএনপির কেউ নমিনেশন নাও পায়, তার যদি ব্যক্তিগত ক্রেডিবিলিটি থাকে, সে কিন্তু চলে আসতে পারে, সেই সম্ভাবনাটা থাকে। সমস্ত সম্ভাবনাটা নষ্ট করে দেবে পিআর পদ্ধতিতে। যারা বলছেন তাদের একটা সুবিধা আছে যে তারা ওই যে পার্সেন্টেজটা আছে 15%, ওটা থেকে মনে করেন যে আর একটু বাড়ায় গেল, বাড়ায় ধরেন বিএনপি পাইল 140টা আর সবাই মিলে পেয়ে গেল 160টা, এই ধরনের। তাহলে কি সরকার কে করবে? ছোট ছোট দল মিলে করবে, তো স্টেবিলিটি থাকবে। বড় দল হয়ে যাবে তখন বিরোধী দলে, আর সব মিলে একটা জোট করে একটা সরকার করবে। এটা চলবে বাংলাদেশে এই ধরনের। হ্যাঁ, এক সময় চলতে পারে সবার যদি মনে করেন কিন্তু সেই রাজনৈতিক মানটা অর্জনের জন্য আপনাকে অপেক্ষা করতে হবে। বাংলাদেশে 52-54 বছরে যেখানে গণতন্ত্রেরই চর্চা হয়নি, রাজনৈতিক দলগুলো যখন নাকি গণতান্ত্রিক না, সেই প্র্যাকটিসটা তাদের মধ্যে নেই, সেখানে আপনি হঠাৎ করে পিআর পদ্ধতিতে আপনি যাবেন, জনগণ আসলে কতটা অভ্যস্ত? আর পিআর পদ্ধতিতে কে করবে? এটা কি জনগণ রায় দিছে? আমি তো এই জন্য বলি, আপনি পিআর পদ্ধতি করেন, দ্বিকক্ষের পার্লামেন্ট করেন, অনেক কিছু করেন, সেটা আপনি ইলেকশন ম্যানিফেস্টোতে যান, আগামীতে আপনি আসেন। এখন তো আপনি ভাই গত 15 বছর যে লড়াইটা করছেন যেই ভোটটার জন্য, যে একটা নিরপেক্ষ ভোট, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা না থাকার জন্য, ওইটা করেন। ওইটাই হবে সবচেয়ে বড় সংস্কার এবং 1 নম্বর সংস্কার। ওইটা করার পরে আপনি ছোট ছোট করেন, একসঙ্গে 50টা সংস্কার করতে যাবেন, কোনোটাই হবে না। আপনার 111-এর সময় আওয়ামী লীগের 4 নেতা, মান্নান ভূঁইয়ার সংস্কার, সবগুলো রিপোর্ট এক জায়গায় করেন। এখন যে সংস্কার যে ভলিউম হয়েছে তার চেয়ে অনেক বড় ভলিউম হবে। বাস্তবায়ন হয়েছে? হয়নি। 3 জোটের রূপরেখা বাস্তবায়ন হয়েছে? হয়নি। তা আপনি এখন এই যে পণ্ডিতরা মিলে সংস্কার দিয়ে দেবে আর রাজনৈতিক দলগুলো পটাপট করে সেগুলি ইমপ্লিমেন্ট করতে থাকবে, নাকি এই সরকারই থেকে যাবে? যেহেতু মনে করতেছে হাসিনা নেই, এখন তো আমরাই আছি। আর একজন বলছেন না যে এখন যা ম্যান্ডেট হয়েছে সব করা যাবে, তা 10 বছরও থাকা যাবে। তো আরেক ধরনের স্বৈরতান্ত্রিক কথাবার্তা শুনি, সব করা যাবে মানেটা কি? মানে নির্বাচন না দিয়েও থাকা যাবে ক্ষমতায়? এটা হয় কোনো দিন? আমি বললাম না, আপনি রেফারেন্স নিয়ে আসেন ইয়েতে ক্ষমতায়, তো তাড়াতাড়ি ওটা রেফারেন্স মুক্ত করে ওটার একটা স্থায়ী রূপ দেওয়ার আপনার চেষ্টা করতে হবে। এখন আপনি পিআর পদ্ধতি এইগুলি জনগণ শুনছে গত 15 বছরে পিআর, এখন শুনতেছে। এই রাজনৈতিক সমস্যার সমাধানটা করবে কে? কে করবে? করবে মানে কি? বিতর্কের অবসান আসলে কিভাবে হবে? একটাই তো, 15 বছরের আন্দোলনটা কি, সেইটাই ইমপ্লিমেন্ট করা। এটাকে মনে করতে হবে যে ইন্টারিম মানে একটা তত্ত্বাবধায়ক সরকার। আপনি তত্ত্বাবধায়ক সরকারের মূল কাজটা হচ্ছে একটা জাতীয় নির্বাচন ইমপ্লিমেন্ট করা, ওইটাই করবেন, আর কিছু করার দরকার নেই। আর রেগুলার কাজগুলো করে যান, এর মধ্যে কেউ তো বাধা দেয়নি, তাও অনেক বড় বড় কাজ করা হয়েছে, সেগুলি তো বিএনপির পক্ষ থেকে
বা জামাতের পক্ষ থেকে অন্য কোনো কারোর পক্ষ থেকে তো কেউ বাধা দেয়নি, কিন্তু আপনি তো জট পাকাচ্ছেন, এটা এই যে রাবারগুলো টানতে টানতে আপনি লম্বা করতেছেন, এটা লম্বা করলে ভালো ফল হবে না। আর পিআর পদ্ধতিটা যদি এতই ভালো হতো তাহলে সারা বিশ্বে এটা 1 নম্বর কয়টা দেশে আছে? কয়েকটা দেশে মাত্র আছে। কিন্তু আমাদের দেশে এমনি গণতান্ত্রিক কাঠামোটা দুর্বল, সেখানে পিআর পদ্ধতিটা দিয়ে এটা তো আরো দুর্বল থেকে দুর্বলতর অবস্থা হবে। ধন্যবাদ। আলোচনা আবারও ফিরবো। প্রিয় দর্শক, আরএল দেশ সম্প্রতি নিচ্ছে আরো একটি বিরতি, ফিরছি একটু পর, সঙ্গেই থাকুন। দিকে আরো একবার স্বাগত জানাচ্ছি। আমি প্রথমে মোস্তফা ফিরোজ আপনার কাছে আসি। গণ অভ্যুত্থান পরবর্তী যে বাংলাদেশ, যে বদলানোর কথা বলা হচ্ছে, নতুন বাংলাদেশের কথা বলা হচ্ছে, 15 বছরের একটি নির্বাচনের আকাঙ্ক্ষা, গণতন্ত্রের উত্তরণের আকাঙ্ক্ষা, সেই জায়গায় কতটুকু বদলেছে? আমি মনে করি অনেকখানি বদলেছে। দেখবেন যে এখন আমি ঐক্যবদ্ধ কমিশনের আমি এর চেহারাটাই দেখি যে রাজনৈতিক দলগুলো সেখানে বসে কিন্তু পাশাপাশি বসে আলাপ আলোচনাগুলো করছে, তর্ক বিতর্ক করছে। এই যে ধরেন এই আমাদের পণ্ডিত ব্যক্তিদেরকে মেনে নিয়ে রাজনৈতিক দলগুলো সামনে বসে তাদের সাথে যে আর্গুমেন্টটা করছে, এটাই তো আমরা চিন্তা করতে পারতাম না যে তারা বসবে, তাদের সাথে আলোচনা করে আমার এটা পয়েন্টটা ঠিক করব। এই চিন্তাটাই তো বিশাল একটা পরিবর্তন। এইটা গত 15 বছরে এমন একটা রাজনীতির অবস্থায় নিয়ে যাওয়া হয়েছিল যে যেখানে শুধু আওয়ামী লীগ, আর এর বাইরে কোনো শক্তি থাকবে না। দেখবেন যে আওয়ামী লীগেরই সমর্থক শিক্ষকরা যখন নাকি আন্দোলন করছিল, বলে আচ্ছা আন্দোলন করুক, দেখি ক্লান্ত হয়ে আসুক, তারপর দেখা যাবে। ছাত্রদের ব্যাপারে ওই একই, মানে এত তাচ্ছিল্য, মানে কারোর কথা শুনবো না, আমি যেভাবে চাইবো সেইভাবে চলবো। এই যে একটা ফ্যাসিজমের একটা চূড়ান্ত পর্যায়ে আনা হয়েছিল, এর মধ্যে কোনো দল নেই, কোনো মত নেই, কোনো কিচ্ছু নেই। পিটার ডি হাস চিঠি নিয়ে এই দলের কার্যালয়, ওই দল, 3টা দলের কার্যালয় তো দৌড়াইছে, তাই না, ডোনাল্ড লুর চিঠি নিয়ে। তো সেগুলো চিঠিরও কোনো পাত্তা নেই, মানে মিনিমাম যে একটা চেষ্টা করা, সেই চেষ্টাগুলি ছিল না। সে তার বিপরীতে একটা গণ অভ্যুত্থান হয়েছে। আমরা সমালোচনা করছি মানে ভালোর জন্য, কিন্তু এর মধ্যেও কিন্তু আমি দেখি যে ওই যে ঐক্যমত্য কমিশনের সব রাজনৈতিক দলগুলো, 30টা রাজনৈতিক দল বসে বসে কথাবার্তা বলছে, আলোচনা করছে, যে যার মতটা প্রকাশ করছে, এটাই তো গণতন্ত্র। এটাই তো গণতন্ত্র। পার্লামেন্ট নাই, পার্লামেন্টের বাইরে এই চর্চাটা এটা অব্যাহত থাকতে হবে এবং মাথায় রাখতে হবে সেটা হয়তো আমাদের অতীতের যে মানে একটা লিগেসি, যে গণতন্ত্রহীনতার কারণে সেই প্রবণতাগুলো আছে যে আমি এমন ইস্যু মানে সামনে আনবো, সেগুলো আমি চেষ্টা করব যে নির্বাচনকে পিছাই দিতে। কিন্তু নির্বাচন ছাড়া আমাদের সংবিধান বলি, আমাদের গণতন্ত্র বলি, আমাদের মুক্তির আর কোনো রাস্তা নাই। দেখেন, গণতন্ত্র যদি ক্ষতিগ্রস্ত হয় বা বাধাগ্রস্ত হয়, ওই গণতন্ত্র দিয়েই আপনাকে ওটা মেরামত করতে হবে। অন্য কোনো তন্ত্র এখানে প্রতিষ্ঠা করা যাবে না, এখানে কোনো ব্যক্তিবাদ প্রতিষ্ঠা করা যাবে না, এখানে কোনো মহান কোনো ব্যক্তিকে সামনে এনে এটা সমাধান করা যাবে না। গণতন্ত্রই হচ্ছে শেষ কথা। গণতন্ত্র নিয়ে অনেক সমালোচনা থাকবে, কিন্তু শেষ পর্যন্ত গণতন্ত্র, এবং এই গণতন্ত্রের মূল উপাদান তখনই, এবং এটাকে রক্ষা করার ক্ষেত্রে মূল জিনিসটা হচ্ছে, পিলারটা হচ্ছে নির্বাচন। সুতরাং নির্বাচনটা আপনার কাছে মনে হোক না কেন, যে এমনও তো হইতে পারে 91-এ মনে হচ্ছিল আওয়ামী লীগ জিতবে, কিন্তু দেখা গেল বিএনপি জিতে গেছে। এখনও মনে হচ্ছে যে বিএনপি জিতে যাবে, অন্যরা তার মতন করে সে যাক, মানুষের কাছে যাক, বলুক যে দেখো বিএনপি তো এই করতেছে, আমরা তো ভালো, আমরা আপনাদের সেবা করব। এই যে আগের থেকে একটা ভীতি, এইটা মাথা থেকে ঝেড়ে দিয়ে নির্বাচনের দিকে সমস্ত মনোনিবেশ, এবং যত তাড়াতাড়ি, আমি তো মনে করি ফেব্রুয়ারিতে বিএনপি কেন রাজি হলো আমি বুঝলাম না। তারা এই ডিসেম্বরেই স্টিক থাকা উচিত ছিল। পারলে ডিসেম্বরের আগে নির্বাচন হলে আরও ভালো হয়। যত আগে নির্বাচন হবে দেশ তত ভালো হবে, এবং দেশের প্রতি একটা হবে যে না, বাংলাদেশে একটা সাংবিধানিক সরকার আছে। ট্রাম্প কি বলছে যে বাংলাদেশে একটা বিশৃঙ্খল অবস্থায় আছে, সেখানে কোনো নির্বাচিত কোনো সরকার নেই। নির্বাচনের লাস্ট ক্যাম্পেইনে তো সেই কথাই বলছে সে। তো এখন কি তার এই মনোভাব বদলে গেছে? বদলে যায়নি। সুতরাং নির্বাচনটা না নিয়ে আসলে আমরা আমাদের দেশের একটা মর্যাদা, সম্মান আমরা রক্ষা করতে পারবো না। অসংখ্য ধন্যবাদ। ব্যারিস্টার রুমিন ফারহানা, আপনাকে শেষ করতে চাই যে গত 12 বছর আমরা লক্ষ্য করেছি আপনার দল সহ যারা এখন আছে বাংলাদেশে রাজনীতি করছে, সবাই মিলে আসলে একটি সুষ্ঠু নির্বাচন, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে আন্দোলন করেছে, অনেক ত্যাগ স্বীকার করেছে। সেই জায়গায় আসলে এখন যে
একে অপরের প্রতি বাকযুদ্ধ দেখছি আমরা, দোষারোপের রাজনীতি দেখছি। বিশেষ করে নির্বাচন নিয়ে আপনার দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানও বলেছেন যে নির্বাচনের দাবি করাটা যেন অপরাধ। সেই জায়গা থেকে আসলে উত্তরণের উপায় কি? একটা নির্বাচন ছাড়া উত্তরণের কোনো উপায় নেই। আমি আপনাকে দুটো খবরের দিকে আপনার দৃষ্টি আকর্ষণ করি। গত 6 তারিখে কালের কণ্ঠে একটা রিপোর্ট বের হয়েছে যেখানে বলছে বিনিয়োগ এখন তলানিতে, এবং তার কি লাইনগুলো হচ্ছে 14 বছরের সর্বনিম্ন বিদেশি বিনিয়োগ, দেশি বিনিয়োগের অবস্থাও অতি নাজুক, নির্বাচিত সরকার ছাড়া আস্থা ফিরবে না। 2010-11 মানে আজ থেকে 15-16 বছর আগে অর্থ বছরে 5 লাখের ওপর কর্মসংস্থান হয়েছিল, বর্তমানে কর্মসংস্থান 2 লাখের নিচে। আর বিবিএস এর জরিপ রিপোর্ট বলছে, জরিপ তো না, বিবিএস এর রিপোর্ট বলছে মূল্যস্ফীতি দুই ঘরের উপরে মানে 10% উপরে চলে গেছে, যেটা গত কয়েক বছরের হিস্ট্রিতে সর্বোচ্চ মূল্যস্ফীতি এখন। সো এই হচ্ছে অনির্বাচিত সরকার থাকার পরিণাম। আমি এই মাত্র প্রথম আলোতে যে হেড নিউজটা, সেটা হচ্ছে একটা ঢাকা শহরে এক বাড়িতে ঢুকে কয়েকজন 10-12 জন ঢুকে গিয়ে 20 লক্ষ টাকা দাবি করেছে, বলেছে আপনি আওয়ামী লীগ করতেন, আপনি ফ্যাসিস্টের দোসর, আপনি শ্রমিক লীগের নেতা ছিলেন, এখন আপনি 20 লক্ষ টাকা দেন। তারা কোনো মতে জোগাড় যন্ত্র করে বোধহয় 5 লক্ষ টাকা দিতে পেরেছে। তো এই হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবস্থা। আপনি যতক্ষণ পর্যন্ত না একটা নির্বাচিত সরকার না আসবে, এখন আপনি প্রশ্ন করতে পারেন নির্বাচিত সরকার এখানে কি করতে পারে। নির্বাচিত সরকার আসলে দেশি এবং বিদেশি যে অনিশ্চয়তা আছে সেটা কেটে যায়, বিদেশি বিনিয়োগ আসার জন্য একটা ভরসা পায়। বাংলাদেশের মানুষ, আমি জানি অনেকেই কিন্তু এখন কোথাও ইনভেস্ট করছেন না, ইভেন একটা প্রপার্টিও কিনতে চাচ্ছেন না, যে না ঠিক আছে ব্যাংকে টাকাটা পড়ে থাকুক, আমি এখন বাড়ির কাজে হাত দিব না। আমি কারণ বিকজ আমি জানি না যে সামনে 2 মাস পরে কি হবে, আমি জানি না 4 মাস পরে কি হবে, আমি জানি না 6 মাস পরে কি হবে। লং টার্ম প্ল্যান তো পরেরই কথা। সো অনেক কিছুই কিন্তু আটকে আছে। এবং ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন, আপনি মবের যেই তাণ্ডব আমরা লক্ষ্য করেছি, এবং গত কয়েকদিনে আপনি চিন্তা করেন লালমনিরহাট থেকে শুরু করে সেই মানে বিভিন্ন জায়গায় পটিয়া টটিয়া বিভিন্ন জায়গায় এই যে মবের দাপট, এবং যেই মানে মবের পক্ষে আমরা বড় বড় সব সরকারের বড় বড় মাথাদেরকে যেভাবে সম্মতি উৎপাদন করতে দেখেছি, এটা বাংলাদেশের ভবিষ্যতের জন্য এবং আমাদের আগামীর দিনগুলোর জন্য একটা খুবই খুবই নেগেটিভ বার্তা দেয়। ধন্যবাদ ব্যারিস্টার রুমিন ফারহানা এবং মোস্তফা ফিরোজ, দুজনকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, আড়াইল অ্যাঙ্গেল চ্যানেল অ্যান্ড স্কয়ার বার নিবেদিত দেশ সাম্প্রতিক কাজ এখানে শেষ করছি। আবারও দেখা হবে আগামীকাল একই সময় অন্য কোনো অতিথিদের নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি।